প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সচেতনভাবে আছো। আজ আমরা বিএনজিজি ফার্স্ট সেমিস্টারের সিসি 1 এর ক্লাসে রয়েছি। সিসি 1 এর যে 3টি মডিউল তোমাদের পাঠ্য, তা থেকে মডিউল 2 এর প্রথম অংশ কাব্য কবিতার ইতিহাস আমি তোমাদের পড়াবো বলেছিলাম। এই কাব্য কবিতার ইতিহাসে মোট 9 জন কবি তোমাদের পাঠ্য। সেই 9 জনের মধ্যে 5 জনকে আমি পড়াবো। কবি রবীন্দ্রনাথ থেকে কবি সুভাষ মুখোপাধ্যায় পর্যন্ত আমি তোমাদের পড়াবো। সেই হিসাবে আজকে আমাদের আলোচনার বিষয় কবি রবীন্দ্রনাথ। বাংলা সাহিত্যের ইতিহাসে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ এই কথাটা বললেই সবার আগে যে মুখটি আমাদের সামনে ভেসে ওঠে তা হলো কবি রবীন্দ্রনাথের মুখ। বাংলা সাহিত্যের নানান ধারাতেই, সে উপন্যাস হোক, নাটক হোক, প্রবন্ধ হোক বা গল্প হোক, সবেতেই রবীন্দ্রনাথের প্রতিভা বিস্ময়কর। কিন্তু এই বিস্ময়কর প্রতিভার মাঝেও কবি হিসাবে কাব্যক্ষেত্রে রবীন্দ্রনাথের প্রত্যয়, কাব্যক্ষেত্রে রবীন্দ্রনাথের দক্ষতা যেন এক এবং অনন্য। শুধু বাংলা সাহিত্য নয়, বাংলা সাহিত্যের গণ্ডি ছাড়িয়েও তিনি বিশ্ব সাহিত্যে কাব্যে কবিতার জন্যই বিশ্বকবি হয়ে উঠেছেন। তার কবি প্রতিভা বিস্ময়কর। তার বিচিত্র চিন্তা, কর্মের প্রবাহ, বিচিত্র প্রকাশের মধ্যে তার সাহিত্য রচনায়, বিচারে, ব্যাখ্যানে যে পরিচয়টি আমাদের কাছে প্রকাশিত হয় তা হলো তার কবি প্রকৃতি। এই প্রকৃতি সীমার সঙ্গে অসীমের, খণ্ডের সঙ্গে পূর্ণের, ব্যক্তি জীবনের সঙ্গে বিশ্বজীবনের চিরন্তন প্রবাহের মধ্যে বিরাজিত। রবীন্দ্রনাথ বাল্যকাল থেকেই কবিতা লিখেছিলেন। তার প্রথম কবিতা হিন্দু মেলার উপহার তার নামেই প্রকাশিত হয়। তখন তার বয়স 14 বছর। এই 14 বছর বয়সে তার যে পথ চলা শুরু হয়েছিল, সেই পথ চলায় ধীরে ধীরে যুক্ত হয়েছে আরো কত কবিতা, আরো কত কাব্যের নাম। তার জীবন গড়ে উঠেছে ঠাকুরবাড়ির সংযত আদর্শে এবং সর্বোপরি পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথের ঘনিষ্ঠ সান্নিধ্যে। এই সংযত জীবনেও তিনি দেখেছেন বিশ্ব প্রকৃতিকে, তিনি দেখেছেন সমাজকে। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি তাকে আন্দোলিত করেছে। ইংরেজ সরকারের বর্বর অত্যাচার তাকে বাধ্য করেছে তাদেরই দেওয়া উপাধি ত্যাগ করতে। আবার রাজনীতির রক্তাক্ত পরিণতি সহ্য করতে না পেরে তিনি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। রাজনীতি ছেড়ে শান্তিনিকেতনের নির্ভীত অরণ্যের কোলে ব্রহ্মচর্যাশ্রম গড়ে তুলেছেন। প্রাচীন ভারতীয় আদর্শে বালকদের মানুষ করতে চেয়েছেন। 1941 সালে তিনি তিরোহিত হয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতা তিনি দেখে যাননি তার পরবর্তী ভগ্নদশা। তবুও তার সাহিত্য, তার কবিতা, তার কাব্য এই দশাকে আগে থেকেই উপলব্ধি করেছে, এই দশাকে আগে থেকেই প্রত্যক্ষভাবে তুলে ধরেছে। কবি রবীন্দ্রনাথকে আলোচনা করতে গেলে তার কাব্য জীবনকে কয়েকটি বিভাগে ভাগ করে আলোচনা করাটাই সুবিধার। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের কাব্য জীবনকে আলোচনা করতে গিয়ে 7টি পর্বের উল্লেখ করেছেন। সেই 7টি পর্ব ধরেই আমরাও রবীন্দ্রনাথের কবি প্রতিভা, তার কাব্যগ্রন্থ ও কবিতাকে আলোচনা করতে চেষ্টা করব। প্রথম পর্ব সূচনা পর্ব। বালক কবির প্রথম কবিতা অভিলাষ তার 12 বছর বয়সে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। যদিও সেখানে
তার নাম ছিল না। কবির 13 থেকে 18 বছরের মধ্যে রচিত কবিতাকে শৈশব বা সূচনা পর্ব আখ্যা দেওয়া যেতে পারে। এই কবৎসরের মধ্যে প্রকাশিত হয়েছিল কবি কাহিনী, বনফুল, ভগ্ন হৃদয় প্রভৃতি কাহিনী কেন্দ্রিক গীতিকবিতা, প্রায়শই যার নায়ক স্বয়ং কিশোর কবি। তারপর উল্লেখ করতে হয় রুদ্রচন্দ্র, কালমৃগয়া, বাল্মীকি প্রতিভার মতো প্রভৃতি গীতিনাট্য বা নাট্যকাব্যকে। এর মধ্যে বাল্মীকি প্রতিভা অভিনয়ে সুযশ লাভ করেছিল। তরুণ কবিও এই অভিনয়ে অংশগ্রহণ করেছিলেন। তাই আমরা রবীন্দ্র কাব্য পরিক্রমার প্রথম 3 বছরকে শৈশব বা সূচনা পর্ব আখ্যা দিতে পারি। 1878 থেকে 1881 খ্রিস্টাব্দের মধ্যেই এই পর্বের পূর্ণ বিকাশ। এরপর যথার্থ গীতিকবিতার স্বাদ পাওয়া গেল শৈশব সঙ্গীতে এসে। যদিও এর পূর্বে সন্ধ্যা সঙ্গীত এবং বৈষ্ণব কবিদের অনুকরণে ছদ্মনামে লিখিত ভানু সিংহ ঠাকুরের পদাবলী তাকে প্রকৃত গীতিকাব্যের রসলোকে পৌঁছে দিয়েছিল। অবশ্য বৈষ্ণব সাহিত্যের মর্মগুড়ো রহস্য উপলব্ধি করার মতো বয়স তখনও তার হয়নি। এইসব মিলিয়েই ছিল তার কিশোর জীবনের সূচনা পর্বের বিস্তার। এরপর উন্মেষ পর্ব। এই পর্বে প্রকাশিত হল সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, ভানু সিংহ ঠাকুরের পদাবলী এবং করি ও কমল। সন্ধ্যা সঙ্গীত থেকে করি ও কমল এই পর্বকে উন্মেষ পর্ব বলা যেতে পারে, অর্থাৎ যখন তার কবিতা যথার্থ পরিপক্ক রচনা হয়ে উঠছে, যার মধ্যে তার নিজস্ব সুর ফুটে উঠেছে। সূচনা পর্বে আমরা দেখেছি তার রচনাগুলির কেবলমাত্র সূচনা হয়েছিল সেই অংশে। উন্মেষ পর্বে এসে তার ভাব, ভাষা, ছন্দ, প্রকাশ ভঙ্গিমা সক্রিয়তা লাভ করতে শুরু করেছে। সন্ধ্যা সঙ্গীতকে আমরা সূচনা পর্বে উল্লেখ করলেও সন্ধ্যা সঙ্গীত উন্মেষ পর্বের প্রথম কাব্য, যার মধ্যে কবির ব্যক্তিগত দুঃখ বেদনা ও বিষণ্ণতা অস্পষ্টভাবে মূর্তি লাভ করেছে। প্রভাত সঙ্গীতে কবি সংকীর্ণ সীমা ছেড়ে জগতের আনন্দ লোকে প্রবেশ করলেন। ছবি ও গান মর্তপ্রীতি ও প্রতিদিনের জীবন চিত্রকে এক নতুন রূপ লাভ করিয়েছে। ভানু সিংহ ঠাকুরের পদাবলীর কথা আগেই বলেছি। করি ও কমলে এসেই যৌবনের নবজীবন উল্লাস সর্বপ্রথম ফুটে উঠেছে। এ পর্বেই কবি বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। করি ও কমলের এই মত্তপ্রীতি ও সৌন্দর্যবোধই উন্মেষ পর্বে পরিলক্ষিত হয়। এর পরবর্তী পর্ব ঐশ্বর্য পর্ব। এই ঐশ্বর্য পর্বই রবীন্দ্র কাব্য সবচেয়ে পূর্ণতার চিহ্ন বহন করেছে। মাত্র 6টি বছর 1890 থেকে 1896 সাল পর্যন্ত রবীন্দ্রনাথের সর্বশ্রেষ্ঠ কাব্য সংকলনগুলি প্রকাশিত হয়েছে। এই ঐশ্বর্য পর্বে এসেই মানসী, সোনার-তরী, চিত্রা, চৈতালির মতো কাব্যকে আমরা পাচ্ছি। ভাবে, ভাষায়, কল্পনায়, আবেগে এমন সমন্বয় আগে লক্ষ্য করা যায়নি। রবীন্দ্র পরবর্তী সময়েও এই মিলনের অভাব রয়েই গেছে। সৃষ্টির মৌলিকতা ও অনুভূতির গভীরতা এই 6 বৎসরকে একটি বিশিষ্ট সৃষ্টি মহিমা দান করেছে। মানসীতে তিনি সর্বপ্রথম নিজের ক্ষমতা সম্বন্ধে সচেতন হলেন। কি প্রেম, কি নিসর্গ সবকিছু সম্বন্ধেই রবীন্দ্রনাথের যে বিশেষ দৃষ্টিভঙ্গি, তা এই সময় থেকেই একটা সুনির্দিষ্ট রূপ লাভ করেছে। সোনার-তরীতে এসে রবীন্দ্রনাথ একটা স্থির জগতের পরিচয় পেলেন। সোনার-তরী রবীন্দ্র জীবনের প্রতীক হিসেবে গ্রহণ করা যেতে পারে। এ কাব্যে নিসর্গ অর্থাৎ প্রকৃতি ও মানুষের মধ্যে সমন্বয় ঘটেছে।
কবি নিজে যেন কত জন্ম জন্মান্তর ধরে এই ধরিত্রী মাতার অঙ্কে ঘুমিয়েছিলেন, কতবার কত জন্মগ্রহণ করেছেন। এই নিসর্গ তন্ময়তা রবীন্দ্র কবি জীবনের একটা প্রধান বাণী, যা সোনার তরীতে প্রথম পূর্ণতা লাভ করল। সোনার তরীতে যে প্রশ্ন রয়ে গিয়েছিল, নিরুদ্দেশ যাত্রায় কবি বলেছিলেন, আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়িবে তোমার সোনার তরী, কি আছে হেতায় চলেছি কিসের অন্বেষণে। চিত্রা এসে এ পথের শেষ পেয়েছেন কবি। নিসর্গের সঙ্গে একাত্ম বোধ সম্পূর্ণ হয়েছে। যে দ্বিধা, যে সংশয়, যে অনিশ্চয়তা সোনার তরীতে ছিল, তা এখানে নেই। চিত্রাকাব্যের একটি কবিতা উর্বশী রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি বলে অনেকে মনে করেন। এই পর্বের শেষ কাব্য চৈতালি। পরিপূর্ণ জীবন, খণ্ডকে অখণ্ডের মধ্যে দেখা, প্রাচীন ভারতের মধ্যে মানস পরিক্রমা প্রভৃতি বিচিত্র ফসলে চৈতালির ডালি পূর্ণ। এভাবেই আরো একটি পর্ব শেষ হয়। এরপরে অন্তর্বর্তী পর্ব। এ পর্বে এসেই কবি রবীন্দ্রনাথ পূর্ববর্তী প্রেম, সৌন্দর্য, নিসর্গ ও জীবন তত্ত্বের ঝড় তুফান কাটিয়ে এবার প্রাচীন ভারতের ইতিহাসের দিকে দৃষ্টিপাত করলেন। একদিকে সীমাবদ্ধ প্রত্যয় এবং আরেকদিকে অসীম চৈতন্য। এই দুই বিপরীতমুখী টানাপোড়েনের মধ্যে তিনি সমীকরণের রেখা দেখতে পেলেন। চৈতালিতে প্রাচীন ভারতের মধ্যে এবং এই অন্তর্বর্তী পর্বে ইতিহাস ও সমসাময়িক ভারতের চিত্রগুলিকে নতুন রূপে ও রসে প্রত্যক্ষ করলেন। কথা, কাহিনী, কণিকা, নৈবেদ্য, স্মরণ, শিশু, উৎসর্গ এবং খেয়া, মোট 10 বছরের মধ্যে 10 খানি কাব্য নিতান্তই সহজ ব্যাপার নয়। কথা থেকে খনিকা পর্যন্ত যে কবি জীবন, তাকে একটা জীবন সন্ধি যুগ বলা যায়। যে চিত্র এতদিন সৌন্দর্য তন্ময় ছিল, ছিল নিসর্গ সাধনায় মগ্ন, তা ক্রমশ একটা মহাজীবনকে উপলব্ধি করবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। নৈবেদ্যর অধিকাংশ কবিতাই সনেট, যার মূল বক্তব্য প্রাচীন ও বর্তমান ভারতবর্ষ। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। ভারতবর্ষকে তিনি এখানেই সেই উদাত্ত লোকে আহ্বান করলেন। ইতিমধ্যেই তার ব্যক্তিগত জীবনে ঘটে গেছে অনেক কিছু। সেই অবসাদ কাটিয়ে উঠেই লিখলেন শিশু। যে আত্মগত অনুভূতির প্রকাশ আরম্ভ হয়েছিল নৈবেদ্য গ্রন্থে, তার যথার্থ কাব্যরূপ খেয়ায় প্রকাশিত। খেয়ায় কবি ভাবের জগতে নবজন্ম লাভ করেছিলেন, আবার রূপের জগতেও তার নবজন্ম হয়েছিল। এরপর গীতাঞ্জলি পর্ব। এই পর্বের কবিতার জন্যই তিনি সারা দেশে বিশ্বকবি বলে পরিচিত হলেন। গীতাঞ্জলি ও অন্যান্য কবিতার ইংরেজি অনুবাদ সংস অফারিংসের জন্য তিনি নোবেল পুরস্কার পেলেন। দেশে ও বিদেশে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। এই পর্বের অন্তর্ভুক্ত 3 খানি কাব্যকে রাখবো আমরা: গীতাঞ্জলি, গীতিমাল্য ও গীতালি। এই রচনাগুলি কবিতা ও গান, যদিও বাংলা সাহিত্যে কবিতা হিসাবেই খ্যাতি লাভ করেছে। গীতাঞ্জলি পর্বটিকে আমরা আধ্যাত্মিক পর্বও নাম দিতে পারি। গীতাঞ্জলিতে কবি সাধনার মধ্য দিয়ে দেবতার স্পর্শ চাইলেন। তিনি অন্তর্দেবতাকে কখনো প্রিয় রূপে, কখনো সখা রূপে মানব জীবনের নানা সম্পর্কের মধ্য দিয়ে উপলব্ধি করতে চেয়েছেন। এর ছত্রে ছত্রে রয়েছে না পাওয়ার অশ্রুসিক্ত বেদনা, বিরহের নিবিড় উপলব্ধি এবং মিলনের গভীর প্রীতি গীতাঞ্জলির প্রধান ভূমিকা। গীতিমাল্য ও গীতালির গানগুলিতে আত্ম অনুভূতির যা কিছু প্রকাশ,
তার সঙ্গে নিঃস্বর্গ অনুভূতিকে গভীরভাবে সংযুক্ত করেছেন রবীন্দ্রনাথ। গীতালির গানগুলিতে শান্তি ও সার্থকতার সুর ধ্বনিত। এখানেই তিনি পথের শেষ তৃপ্তি পেয়েছেন। এ পর্বে কবির জীবন সম্পর্কে পরম আশ্বাস, জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলায় তাদের যত হোক অবহেলা। রবীন্দ্রনাথ যে পূর্ণের সন্ধানে প্রথম যৌবনে যাত্রা করেছিলেন, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালিতে সেই যাত্রার সমাপ্তি হল। এরপর বলাকা পর্ব। রবীন্দ্রনাথের কবি জীবনের পরিপক্ক পর্বটিকে আমরা বলাকা পর্ব নাম দিতে পারি। এর অন্তর্ভুক্ত তিনখানি কাব্য, বলাকা, পূরবী, মৌহা। এগুলির মধ্যে প্রকাশ পেয়েছে পৌর জীবনের প্রসন্নতা, স্নিগ্ধ জীবন চেতনা, বুদ্ধির বিস্ময়কর দীপ্তি এবং বিশ্ববোধের বিশালতা। গীতাঞ্জলির অধ্যাত্ম চেতনা তাকে ঘর বিভাগী করেছিল। পাঠক ভেবেছিলেন এইবার বিহঙ্গের আকাশ পরিক্রমা শেষ হলো, এবার নীরের মায়া তাকে শান্তির মধ্যে টেনে আনবে। কিন্তু হঠাৎ ঝড়ের বেগে বেরিয়ে এলো বলাকা। বলাকার গতিতে সমস্ত জড়বস্তু ধ্বনিত হলো। পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ। বলাকার পর পলাতকা কাব্যে মর্ত ধরিত্রীর যে ছবিটি ফুটে উঠেছে, তাই আবার পূরবীর কাব্যে নবরূপে উদ্ভাসিত হয়েছে। পূরবীতে যৌবন স্মৃতি পর্যালোচনার সঙ্গে আসন্ন বিদায়ের করুণ সুর ও পরিণত জীবন দর্শনের শান্তি সমন্বয়কারী সুর ধ্বনিত হয়েছে। পূরবী উৎসর্গ করেছেন ভিক্টোরিয়া ওকাম্পোকে, রবীন্দ্রনাথের বিজয়াকে। আবার মৌহা কাব্যে কবি বার্ধক্যে পৌঁছেও যৌবনের উন্মাদনা অনুভব করেছেন। মৌহা কাব্যে প্রতিদিনের প্রেমকে উত্তীর্ণ করে দিয়েছেন বৃহৎ ও মহৎ কর্তব্যের মাঝে। এবার অন্তর পর্ব, রবীন্দ্রনাথের কাব্য জীবনের অন্তিম পর্ব। মনে যৌবনের দীপ্তি থাকলেও দেহে জড়ার লক্ষণ ফুটে উঠেছে। এই অবস্থাতেও কবি সৃষ্টিতে উৎসাহী। তার কাব্য জীবনের অন্তিম পর্ব শুরু হলো পুনশ্চ থেকে। পুনশ্চ থেকে শ্যামলী 4 বছরের মধ্যে প্রকাশিত হলো পুনশ্চ, বিচিত্রিতা, শেষ সপ্তক, বিথিকা, পত্রপুট, শ্যামলী। পুনশ্চ থেকেই গদ্য কবিতার সূচনা এবং শ্যামলী পর্যন্ত গদ্য ছন্দই রবীন্দ্রনাথের আত্মপ্রকাশের প্রধান বাহক হিসেবে দেখা দিল। এই লগ্নে এসে তার মনে হলো তিনি রোমান্টিক কল্পনার জগতে বিহার করেছিলেন এতদিন। এবার জীবনের শেষ প্রান্তে এসে তিনি কতকটা মোহমুক্তি ভাবে বাস্তব জীবনকে প্রত্যক্ষ করতে চাইলেন। অন্তিম পর্বের শেষ কয়েকখানি কাব্য, প্রান্তিক, সেজুতি, আকাশ প্রদীপ, নবজাতক, সানাই, রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে প্রভৃতি কাব্যগুলিতে অভূতপূর্ব বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। মৃত্যু পথযাত্রী কবি মানুষের প্রজ্ঞাদৃষ্টি ও অন্তর্দৃষ্টির অখণ্ড ঐক্য পাঠকের বিস্ময় আকর্ষণ করে। বিদায় নেবার পূর্বে পৃথিবীর বড় কাছাকাছি এসে দাঁড়ালেন কবি। নতুন জীবন রচনার জন্য নতুন কবিদের উৎসাহিত করলেন। এভাবেই ধীরে ধীরে শেষ হলো রবীন্দ্র কাব্য পর্ব। কবি রবীন্দ্রনাথকে আলোচনা করা বা কবি রবীন্দ্রনাথের এই বিস্তৃত কাব্য জীবন আলোচনা করা এত কম সময়ে সম্ভব নয়। তবুও তোমাদের পড়ার এবং পাঠ্যগত প্রয়োজনেই কম সময়ের মধ্যেই তথ্যগতভাবে আলোচনা করলাম। আশা করি এই ক্লাস তোমাদের উপকারে দেবে। তোমাদের সঙ্গে আবার পরবর্তী ক্লাসে কথা হবে। আজ এ পর্যন্তই।